আমাদের ছাত্র রাজনীতি ছিল জনসম্পৃক্ত, জনকল্যাণমূলক এবং দেশপ্রেমের দীক্ষায় উদ্ভাসিত। সেই ছাত্র রাজনীতি এখন জনবিচ্ছিন্ন, জনবিধ্বংসী এবং দেশটা ধ্বংস করার জন্য যত প্রকার প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াই তারা সম্পন্ন করছে। অথচ আমাদের ছাত্র নেতারা ছিলেন মেধাবী, কর্মঠ, নৈতিকভাবে স্বচ্ছ নৈতিকতার অধিকারী। সেই ছাত্র নেতা এখন একজন মদখোর, গাঁজাখোর, সন্ত্রাসী এবং ধর্ষকও। শিক্ষা প্রতিষ্ঠানে যার হাতে অস্ত্র আছে সে এখন ছাত্রনেতা হয়ে যাচ্ছে। যার বিরুদ্ধে অসংখ্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে সে ছাত্রনেতা হয়ে যাচ্ছে। যার বিরুদ্ধে সন্ত্রাসী মামলা রয়েছে সেই ছাত্রনেতা হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? যদি এ ধরনের সন্ত্রাসী, ধর্ষক, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি এবং মেধাবী নয়, একেবারে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, মূর্খ ছাত্ররা ছাত্রনেতা হয়, তাহলে আমাদের জাতীয় রাজনীতি কিন্তু কলুষিত হবে। আমাদের জাতীয় রাজনীতিতে যারা যান তারা ছাত্রনেতা। ছাত্র নেতারাই একসময় জাতীয় পর্যায়ে নেতৃত্ব দান করেন। যদি সেই ছাত্র নেতারা কলুষিত হন, যদি সন্ত্রাসী হন, ধর্ষক হন, যদি মদখোর, গাঁজাখোর হন, তাহলে জাতীয় রাজনীতিতে ধর্ষক আসবে, সন্ত্রাসী আসবে, মদখোর, গাঁজাখোর এবং অপ্রাসঙ্গিক কথাবার্তার যে অবতারণা আজকে জাতীয় রাজনীতিতে আপনারা দেখতে পান বিভিন্ন দলের মধ্যে, সেটি কিন্তু এ কারণেই হয়েছে। যার যেখানে যে কথা বলার সে সেখানে সে কথা বলছে না। এটা হওয়ার কারণ হচ্ছে তার মাথা তো ঠিক নেই। তারা ছিল উচ্ছৃঙ্খল, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীন অস্ত্রধারী, তাদেরকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ফলে আমাদের জাতীয় রাজনীতি কলুষিত হয়েছে। ছাত্র রাজনীতি আজ কোন পথে যাচ্ছে? আমাদের বাংলাদেশের ছাত্র রাজনীতি যেভাবে শুরু হয়েছিল, দেশপ্রেমের দীক্ষায় বলীয়ান হয়ে, সেখানে আজ নেই। এখন আপনারা জানেন সহমত ভাই বলে একটা কথা প্রচলিত হয়েছে। রাজনীতিতে একজন গুরু ধরতে হবে, অনেকটা বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভের মতো সেই গুরুর সম্পৃক্ত হতে হবে, গুরুর কাছে যেতে হবে, গুরুকে এমনভাবে গুরু মানতে হবে, গুরু যা বলবেন সেটাই সত্য, গুরু যা বলবেন সেটাই সত্য, সেটা মানতে হবে, সে পথে চলতে হবে। গুরুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে, গুরুকে আদর্শ মানতে হবে, হোক সে গুরু একজন ধর্ষক, হোক সে গুরু একজন সন্ত্রাসী, হোক সে গুরু একজন মদখোর, গাঁজাখোর, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, একজন দুর্নীতিবাজ। সবচেয়ে ভয়াবহ রূপটি হচ্ছে আজ ছাত্র রাজনীতি থেকে দুর্নীতির খাতায় নাম উঠে যাচ্ছে। একজন ছাত্র রাজনীতিক তিনি তার যে এরিয়া, তার যে থানা, তার যে ওয়ার্ড, তার যে বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি সবচেয়ে বড় একজন চাঁদাবাজ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, দোকানদারের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা সবজিওয়ালা, তারপরে ফুটপথে বসে থাকা ভিক্ষুক, তার কাছ থেকে চাঁদা নিচ্ছেন, এমনকি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে চাঁদা নিচ্ছেন। তাহলে একজন ছাত্র রাজনীতিক যখন বড় মাপের একজন চাঁদাবাজ, তখন বুঝতে হবে আমাদের ছাত্র রাজনীতি কোন পথে যাচ্ছে। আমাদের ছাত্র রাজনীতিতে আজ পদ পেতে হলে একজন ছাত্রকে বহু টাকা দিতে হয়। ধরুন আমি একটা ছাত্র রাজনীতির বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কোনো জেলা পর্যায়ে বা কোনো থানা পর্যায়ে একটা পদ নিতে চাই। কেন্দ্রীয় পর্যায়ে সভাপতি, সেক্রেটারি বা কেন্দ্রীয় অন্যান্য লিডারদের সাথে আমার যোগাযোগ করতে হবে। তারা
1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 50,000 টাকা এরকম টাকার বিনিময়ে আমাকে একটা পদ দিবেন। আমি ছাত্র, আমি টাকা দিয়ে পদ কিনলাম, এই টাকা আমি কিভাবে আবার উসুল করব? তাই আমাকে নামতে হয় চাঁদাবাজিতে। আমার যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে আমি সবচেয়ে বড় চাঁদাবাজ হয়ে উঠি। আমি প্রত্যেকের কাছ থেকে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা চাঁদা তুলতে থাকি। আর বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে তো সালামির নামে, ঈদ সালামির নামে বড় মোটা অঙ্কের টাকা চাঁদাবাজি করা হয়। কোনো একটা কনস্ট্রাকশনের কাজ, কোনো একটা হলের কাজ যখন ধরা হয়, কোনো একটা রাস্তার কাজ যখন ধরা হয়, ওই ঠিকাদার, ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ওই অঞ্চলের যিনি জনপ্রতিনিধি রয়েছেন বা যিনি সরকারি দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তার কাছে এ ধরনের ছাত্র রাজনীতিকরা চাঁদা দাবি করেন এবং চাঁদা আদায়ই করেন। তা না হলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি, এমনকি ওই কাজ বন্ধ করে দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের রাজনীতি কোথায় যাচ্ছে। আমাদের ছাত্র রাজনীতিতে যে সবচেয়ে বড় সন্ত্রাসী ওই দলের, পরবর্তীতে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে অথবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো পদে যাচ্ছে। এ ধরনের অযোগ্য অদক্ষ সন্ত্রাসীদের নিয়োগ দেওয়া হচ্ছে প্রত্যেকটি দলের দলীয়করণের মাধ্যমে। নির্দিষ্ট কোনো দল নয়, আমাদের দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকেন তখন তার দলের অযোগ্য অদক্ষ সন্ত্রাসী ধর্ষক তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন। আমরা অনেক সময় দেখেছি বিশ্ববিদ্যালয়ে যার হাতে 2 হাতে অস্ত্র ছিল, সেই ব্যক্তি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হয়েছেন। অত্যন্ত লজ্জার কথা, জঘন্য কথা এটা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অযোগ্য অদক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। কেন নিয়োগ দেওয়া হচ্ছে? কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা সরকারি দলের ছাত্র রাজনীতি করতেন। এখানে অর্থের লেনদেন রয়েছে, দলীয়করণ রয়েছে, ফলে অযোগ্য অদক্ষদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে বিশ্ববিদ্যালয় কোথায় যাবে যখন আমার শিক্ষক একজন অযোগ্য ব্যক্তি, অদক্ষ ব্যক্তি, যখন আমার শিক্ষক একজন ধর্ষক, একজন সন্ত্রাসী, তখন তিনি আমাদের কি দীক্ষা দেবেন? ধর্ষণের, সন্ত্রাসীপনার, চাঁদাবাজির। তাহলে বুঝুন আমাদের ছাত্র রাজনীতি আজ কোথায় যাচ্ছে। আমরা হয়তো স্যামুয়েল বেকেটের নাটকের মতো ওয়েটিং ফর গডো, একজন গডোর জন্য অপেক্ষা করছি। হয়তো আদৌ আমাদের মুক্তির জন্যে সেই গডো আসবে না, তবু আমাদের আকাঙ্ক্ষা, তবু আমাদের আশা, আমাদের প্রত্যাশা এমন একজন সম্মোহনী শক্তি নিয়ে আবির্ভূত হন, যিনি আমাদের ছাত্র রাজনীতির এই কলুষিত অধ্যায়ের সমাপ্তি টানবেন, যিনি নতুন স্বচ্ছ সুন্দর একটি ছাত্র রাজনীতি উপহার দিবেন, যার আদর্শে বলীয়ান হয়ে আমাদের ছাত্ররা দেশপ্রেমের দীক্ষায় উদ্ভাসিত হবে। সর্বোপরি আমাদের ছাত্র রাজনীতি সত্য এবং সুন্দরের পথে চলুক, এটাই আমাদের কামনা। আমাদের জাতীয় নেতৃত্বে যে ভাটা পড়েছে, যে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে, সেটা সুন্দরে পরিণত হোক, সেটা কল্যাণে পরিণত হোক। আমাদের ছাত্র রাজনীতি হোক আবার জনসম্পৃক্ত, জনকল্যাণমূলক, এই কামনা করছি সব সময়।